চব্বিশে গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন। ইতিহাস সবারই জানা। ইতিহাসের পূর্বেও যে ইতিহাস রয়েছে তা নিয়েই আজকে আমরা কথা বলব। সেই ইতিহাসে রয়েছে আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, সংগ্রাম ও মুক্তির চেতনা। মুক্তির এই চেতনায় আমাদের চলার পাথেয়। চেতনার সেই ইতিহাসটুকু আজকে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে আমরা কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিখ্যাত সেই কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, যেখানে রয়েছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম। এখানে কবিতাকে বাঙালি মুক্তির চেতনার ধারক হিসেবে কল্পনা করা হয়েছে এবং কিংবদন্তিকে আমাদের ঐতিহ্যের যে প্রতীক এটি হিসেবে কল্পনা করা হয়েছে। আজকের এই ক্লাসটিতে আমরা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে জ্ঞানমূলক প্রশ্ন, মূল বিষয় এবং অনুধাবনমূলক প্রশ্ন সবগুলো বিষয় নিয়ে একত্রে কথা বলা হয়েছে। যে কথাগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, যে বিষয়গুলো যদি তোমরা একবার খাতায় লিখে পড়তে পারো, তাহলে আমার বিশ্বাস এই কবিতাটি তোমাদের যেভাবে কঠিন মনে হয় ঠিক তেমনই আজকের পর থেকে সহজ মনে হবে এবং দেখতে পারবে এখান থেকে পরীক্ষা যত প্রশ্নই আসুক না কেন আমরা কিন্তু এখান থেকে উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আলোচনাটি একটু বড় হয়ে যাবে, তারপরও আমরা এই আলোচনাটিকে বোঝার সুবিধার্থে দুভাগে ভাগ করব, জ্ঞানমূলক এবং অনুধাবন। শুরুতে আমরা জ্ঞানমূলক নিয়ে কথা বলবো। জ্ঞানমূলকের শুরুতেই আমরা কবি পরিস্থিতি নিয়ে কথা বলবো। প্রথমে এই যে তথ্যটি আছে যে আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছে? যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে। এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটি আমি কিংবদন্তির কথা বলছিলাম কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। এবং আবু জাফর ওবায়দুল্লাহর কয়েকটি কাব্যগ্রন্থের নাম: সাতনরীর হার, কখনো রং কখনো সুর, বৃষ্টি ও সাহসী পুরুষের প্রার্থনা। কবিতার আলোচনা যাওয়ার আগেই আমরা এই কবিতার মূল ভাবগুলো জেনে নিব, অর্থাৎ গ এবং ঘয়ের জন্য যে বিষয়গুলো এসে থাকে। আমরা শুরুতে দেখছি পূর্বপুরুষের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, নির্যাতন, শোষিত অত্যাচারের চিত্র, মুক্তির জন্য কবিতা ও সত্যের শক্তি, পূর্বপুরুষের জীবন সংগ্রাম ও সাহসিকতা, পরাধীনতার বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিবাদ, দেশপ্রেম ও আত্মত্যাগ। এই কবিতাটি বুঝতে হলে এই বিষয়গুলো আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। আশা করব এই তথ্যগুলো তোমরা লিখে লিখে পড়ার চেষ্টা করবে এবং যখন কবিতা পড়ব এই তথ্যগুলোর সঙ্গে লাইনগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে কবিতাটি আমরা সহজে বুঝতে পারব। এরপরই কবিতায় ব্যবহৃত কিছু প্রতীক নিয়ে আমরা কথা বলবো। কিংবদন্তি, হাজার বছরের ঐতিহ্যবাহী বাঙালির বীরত্ব ও গৌরবোজ্জ্বল জনশ্রুতির বিশ্বস্ত রূপক। কবিতা, মানব মুক্তির চেতনা, শৃঙ্খলমুক্ত স্বাধীন সমাজ ও স্বাধিকার আন্দোলনের জীবন্ত হাতিয়ার। রক্তজবা, কৃতদাস পূর্বপুরুষদের পিঠে অত্যাচারের নির্মম তাজা আঘাত ও রক্তক্ষয়ী প্রতিরোধের চিত্র। আগুন, শুদ্ধতার প্রতীক যা সমস্ত পরাধীনতার গ্লানি ও কুসংস্কার পুড়ে খাঁটি ও দীপ্তিময় করে তোলে। উজ্জ্বল জানালা, পরাধীনতার অন্ধকার পেরিয়ে কাঙ্ক্ষিত স্বাধীন ও মুক্ত জীবনের সোনালী স্বপ্ন। এরপর কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলবো। কিংবদন্তি শব্দ অর্থ জনশ্রুতি বা ঐতিহ্যের প্রতীক। সাপদ, হিংস্র মাংসাশী শিকারী জন্তু। অতিক্রান্ত মানে অতিক্রম। করতল, হাতের তালু। এবার চলো কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি। কবির পূর্বপুরুষের পিঠে কী ছিল? রক্ত জবার মতো ক্ষত। রক্ত জবার মতো ক্ষত দ্বারা কী বোঝানো হয়েছে? আঘাতের তাজা চিহ্ন। পিঠের আঘাত, শত্রুর কাপুরুষতা। করতলে কী ছিল? পলিমাটির সৌরভ ছিল। এই কবিতায় কি উচ্চারিত হয়েছে? এই কবিতায় উচ্চারিত হয়েছে সর্বাঙ্গীন মুক্তির আকাঙ্ক্ষা। প্রবহমান নদীর কথা কে বলতেন? কবির মা। প্রবাহ নদী কী করবে? যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখবে। যে মৎস্য লালন করে এই প্রবহমান নদী তাকে সমৃদ্ধ করবে। পতিত জমি আবাদের কথা কে বলতেন? কবির পূর্বপুরুষ। এই পতিত জমি আবাদ দ্বারা সংগ্রামশীল মানসিকতা বুঝিয়েছে অসাধ্যকে সাধন করা। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? যে কর্ষণ করবে। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করবে। এখানে জননী অর্থাৎ দেশমাতৃকা। আমরা এখানে তিনটি অনুষঙ্গ নিয়ে কথা বললাম: প্রবহমান নদী, গাভী, পতিত জমি। সবগুলো গ্রামীণ সংস্কৃতির অনুষঙ্গ।
ইস্পাতের তরবারি কাকে সমৃদ্ধ করবে? যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। কবি কোন ধরনের সত্যের কথা বলেছেন? কবি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। মুক্তির পূর্বশর্ত কি? যুদ্ধ। কবি কী প্রত্যাশা করেছে? কবি প্রত্যাশা করেছেন পুরুষদের মতো দৃঢ় কণ্ঠে স্বাধীনতার কথা বলার মতো সাহস ও সংগ্রামী চেতনা থাকতে হবে। জ্ঞানমূলকের আলোচনা এখানে শেষ হলো, তোমরা আরও একটু দেখে নিবে। আমরা এবারে দ্বিতীয় পর্বে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। শুরুতে দেখতে পাচ্ছি তার পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল, অর্থাৎ পূর্বপুরুষদের উপর শোষক গোষ্ঠীর নির্যাতন, অত্যাচার ও অমানবিকতার ইতিহাস এখানে তুলে ধরেছে। এখানে রক্ত যাবার মতো ক্ষত অর্থাৎ আঘাতের তাজা চিহ্ন। পিঠ দ্বারা কী বোঝানো হয়েছে? পিঠ দ্বারা শত্রুরা সামন থেকে আঘাত করে না করে পিছন থেকে আঘাত করেছে, অর্থাৎ শত্রুদের কাপুরুষতাকে বোঝানো হয়েছে। অতিক্রান্ত পাহাড় মূলত এখানে কী বুঝিয়েছে? অতিক্রান্ত পাহাড় দ্বারা পূর্বপুরুষদের অত্যন্ত সাহসী, পরিশ্রমী ও সংকল্পবদ্ধ জীবন সংগ্রামকে বোঝানো হয়েছে। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, অর্থাৎ শ্রমজীবী মানুষের উৎপাদনশীলতা এবং তাদের কঠোর মেহনতকে কবিতার সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে তাদের সৃজনশীল মানসিকতা বা সৃষ্টিশীল মানসিকতাকেও বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলেছে। সত্য, ন্যায় ও ত্যাগের আগুনে পরিশুদ্ধ হওয়ার মাধ্যমে আলোয় ভরা এক মুক্ত জীবন প্রত্যাশা করা হয়েছে এখানে। পরবর্তী প্রশ্ন, আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ, প্রিয়জনের উৎকণ্ঠা, এখানে ভালোবাসা এবং সংখ্যার মিশ্রণ আছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু মনে করে দিতে চাই, আমরা বলেছিলাম কবিতা কিসের প্রতীক? কবিতা হচ্ছে মুক্তি বা স্বাধীনতার প্রতীক। প্রশ্নটি হলো, যারা কবিতা শুনতে জানে না তাদের অবস্থা কেমন? অর্থাৎ যারা কবিতা শুনতে জানে না, যাদের ভিতরে মুক্তি বা স্বাধীনতার আকাঙ্ক্ষা নেই। যারা কবিতা শুনতে জানে না, এই লাইনটি এই কবিতায় অসংখ্যবার ব্যবহৃত হয়েছে এবং কবিতা শুনতে না জানার যে ফলাফল, অনেকগুলো কারণ এখানে দেওয়া আছে। আমরা পরবর্তীগুলোতে ধাপে ধাপে আলোচনা করব। এরপর আমরা একসঙ্গে দুটো প্রশ্ন নিয়ে কথা বলবো। যে মৎস্য পালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে এবং গাভীর পরিচর্যাকারীকে জননীর আশীর্বাদ কেন দীর্ঘায়ু করবে? এটি বাংলার মাতৃতুল্য প্রকৃতির অকৃপণ দান। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানই কবিতা। কবিতাকে অন্যায়ের বিরুদ্ধে মুক্তির লক্ষ্যে পরিচালিত সশস্ত্র প্রতিরোধ বা বিপ্লবের সঙ্গে তুলনা করা হয়েছে। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, অর্থাৎ দেশের জন্য মায়ের আত্মত্যাগী মানসিকতা। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। উত্তরটি হচ্ছে, যে ব্যক্তি প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে কঠোরভাবে প্রশস্ত করে চূড়ান্ত বিজয়ের শক্তি ও সাহস তারই করায়ত্ত হয়, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে মানসিকতা। ভালোবাসা দিলে মা মরে যায়। হায় হায়, এটি কোনো কথা হলো? হ্যাঁ, ভালোবাসা দিলে সত্যি মা মরে যায়। এটি দেশের জন্য ভালোবাসা, এবং যে মা মরে যায় সে হচ্ছে পরিবার বা ব্যক্তিমা। একটি দেশ যখন সংকটে থাকে, সেই দেশের নাগরিকরা যখন দেশকে মুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন তার কাছে ব্যক্তি বা পরিবার নগণ্য হয়ে যায়। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। কবিতাকে সংগ্রামের পাশাপাশি তার স্নিগ্ধ ও প্রেমময় যে রূপ, সেটিকে বলা হয়েছে রক্ত জবার মতো প্রতিরোধের নামই কবিতা। আমাদের পূর্বপুরুষদের দেহে রক্ত জবার মতো ক্ষত ছিল, তো প্রতিরোধটা কেমন হবে? রক্ত জবার মতোই হতে হবে, অর্থাৎ পরাধীনতার শৃঙ্খলার বিরুদ্ধে যে আমাদের রক্তাক্ত প্রতিরোধ, শক্তিশালী যে প্রতিরোধ, দীপ্ত যে প্রতিরোধ, সে কথা এখানে বলা হয়েছে। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা, সূর্য থেকে আমরা বাঁচার শক্তি পাই, তেমনি কবিতা থেকে আমাদেরকে মুক্তির যে চেতনা, সেই চেতনার শক্তিটা অর্জন করতে হবে। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী বোনের মৃত্যু, মায়ের কথা, ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা এবং ভালোবাসার কথার মধ্য দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন? মুক্তির জন্য প্রিয়জন ও সাধারণ মানুষের সম্মিলিত যে আত্মত্যাগ, তাদের করুণ ও বীরত্ব গাথা, তাদের বেদনাবোধ এখানে ফুটে উঠেছে, আমরা এটি বুঝতে পারি। পরবর্তী প্রশ্ন,
জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দই কবিতা। মুক্ত শব্দ দ্বারা মানুষের স্বাধীনভাবে মত প্রকাশ এবং সত্য শব্দ দ্বারা কবিতার সঙ্গে সত্যের যে একটা মিল এটি করা হয়েছে। সর্বশেষ যে প্রশ্ন কবি প্রশ্ন করেছেন, আমাদেরও সেই প্রশ্ন, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ কবি প্রত্যাশা করেছেন কবির পূর্বপুরুষের মতো আমাদের বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম সাহসী ও সংগ্রামী চেতনার অধিকারী হবে কিনা। কবি স্বাধীনতার এই আকাঙ্ক্ষা, মুক্তির এই আকাঙ্ক্ষা আমাদের প্রজন্মের মাঝেও প্রশ্ন করার মাধ্যমে ছুড়ে দিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পুরো কবিতাটি ভালো করে পড়বে এবং এই বিষয়গুলোর সঙ্গে তোমাদের আরও জানা বিষয়গুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তোমাদের কোনো অভিযোগ পরামর্শ থাকলে অবশ্যই জানাবে।